This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, যখন শুরু হয়েছিল বেশ ঢাক ঢোল পিটিয়ে শুরু করা হয়েছিল। বিশেষজ্ঞ সংস্থাকে দিয়ে সমীক্ষাও করানো হয়েছিল। বরাদ্দ হয়েছিল বেশ কয়েক কোটি টাকা। কিন্তু কাজ শুরু হয়েও থমকে গেছে কলকাতার ঐতিহ্যবাহী নিউ মার্কেট সংস্কারের কাজ। তাহলে জটটা ঠিক কোথায়? সংস্কারের অভাবে কোনো দুর্ঘটনা ঘটলে কে নেবে এর দায়? প্রশ্ন তো উঠছেই। 1874-এর 1 জানুয়ারি কলকাতা কর্পোরেশনের তৎকালীন চেয়ারম্যান স্যার স্টুয়ার্ট হগের হাত ধরে গড়ে উঠেছিল নিউ মার্কেট। 150 বছর পার, মার্কেটের ছত্রে ছত্রে এখন বার্ধক্যের ছাপ, বিভিন্ন অংশ ভগ্নপ্রায়, খসে পড়ছে চাঙড়। সূত্রের খবর, নিউ মার্কেটের সংস্কারের জন্য 26 কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার, কিন্তু মাঝপথেই থমকে গেছে সংস্কারের কাজ। পরিকল্পনার অভাব নাকি পরিকল্পনার রূপায়ণের সমস্যা? ঠিক আমি নিউ মার্কেটের যে অংশে দাঁড়িয়ে আছি সেখানে ইতিমধ্যেই ক্ল্যাম্প লাগানো রয়েছে, যেখানে যেখানে ফাটল ধরেছে। মূলত এই ক্ল্যাম্প লাগানোর পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল এই সংস্কারের কাজে, তারা পুরসভাকে প্রস্তাব দিয়েছিল আর্থকোয়েক ব্যান্ড লাগানোর জন্য। কারণ কোনো সময় যদি ভূমিকম্প হয় তাহলে এই নিউ মার্কেট যে কোনো সময় ধসে পড়তে পারে। আমরা একটা সিসমিক মানে আর্থকোয়েক রেজিস্ট্যান্ট ব্যান্ড দিয়েছিলাম তলায়। আর্থকোয়েক হলে ফাউন্ডেশন থেকে ওপরটা সরে যায়, না সরে, তার জন্য আমরা একটা ব্যান্ড দিয়েছি। কিন্তু ব্যান্ড লাগাতে গিয়ে এখন অসুবিধায় পড়েছে হচ্ছে হকার গাছ। আর হকারদের যদি না সরাতে পারে একটু, অ্যাটলিস্ট কিছুদিনের জন্য সরিয়ে লাগিয়ে আবার বসাতে পারে, এইখানে একটা প্রবলেম আটকে আছে। নিউ মার্কেটের ভেতরে রয়েছে 1000-এরও বেশি দোকান। পুরনো অংশে রয়েছে 510টি, নতুন অংশে 499টি। এদের মধ্যে অনেক দোকানদারই সরতে রাজি নন। তাদের ভয় বর্ণপরিচয় মার্কেটের মতো দশা হবে। একবার উঠে গেলে ফের সেই জায়গায় ফেরা কঠিন। ব্যবসায়িক সংগঠনের আবার বক্তব্য, যে ধরনের সংস্কারের কথা বলা হচ্ছে তাতে হিতে বিপরীত হবে। আর্চের তলায় দোকান আছে, তার আন্ডারগ্রাউন্ড পাইলিং করা ইজ ভেরি ডিফিকাল্ট। যদি ওইটা করতে গিয়ে যদি আদার্স কোনো পোর্শন ভেঙে পড়ে, এটা কিন্তু আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং, এটা বিভীষিকা। আমরা মনে করছি এই কাজটা না করে মার্কেটে যে আর্চটা ক্র্যাক করেছে সেইগুলো যদি ক্যালকাটা কর্পোরেশন যে ফান্ড এসছে সেই ফান্ডে রিপেয়ার করলে আমাদের মনে হয় এই মার্কেট এখনো আরো 100 বছর চলে যাবে। বিষয়টা নিয়ে বারবার বৈঠক হলেও কোনো সমাধান সূত্র বের হয়নি। সংস্কারের কাজ নিয়ে মতানৈক্য রয়েছে পুরসভার বাজার বিভাগের মধ্যেই। ওনারা যেটা বলেছেন যে মাঝখান দিয়ে পিলার দিতে হবে, এটা সরতে হবে, এরকম হবে না। তার কারণ এটা আবার 30 বছরের লড়াই চলবে। আমি বলেছি, ওনাদের ডেকেছিলাম যে বাস্তবসম্মতভাবে যেটা আছে সেইটাকে করুন। প্রশ্ন উঠছে, পুরসভা এভাবে পরিকল্পনাহীনভাবে সংস্কারের কাজে কেন নামলো? আমি এই রকম পুরসভা দেখিনি। পুরসভা এখন জিজ্ঞাসা করতে পারেন যে পুরসভার কোন কাজটা নিয়মের মধ্যে হয়, আইন সিদ্ধ। ব্যর্থতা, যেগুলো মানুষের প্রয়োজন প্রতিটি মুহূর্তে, এই মার্কেটগুলো প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় প্রয়োজন। এত লোকের যাতায়াত, ওখানে যদি একটা বড় রকম অ্যাক্সিডেন্ট হয় তখন তার দায়িত্ব কে নেবে? তাহলে কি বিপদ বাড়ছে? বাজার বিভাগের তথ্য বলছে বিপদ বাড়ছে। কারণ সংস্কার না হলে যে কোনো জরাজীর্ণ অংশ থেকে ভেঙে পড়বে একের পর এক চাঙড়। তাহলে কিন্তু মুখ পুড়বে লাগোয়া কলকাতা পুরসভার সদর দপ্তরেরই। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। সুরাহা মিলল না আম জনতার। ফের প্রশাসনিক জটে আটকে গেল জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার জিএসটি কমানোর প্রস্তাব। ফলে পুরনো করের হারে অনুযায়ী বীমার প্রিমিয়াম দিতে হবে। জয়সলমেরে জিএসটি কাউন্সিলের বৈঠকে একদিকে একাধিক ক্ষেত্রে জিএসটি কমানোর প্রস্তাবে শিলমোহর পড়ার সম্ভাবনা ছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে জানিয়ে দেওয়া হলো যে এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে না জিএসটি কাউন্সিল। এই নিয়ে জানুয়ারিতে ফের বৈঠকে বসবে সংশ্লিষ্ট বিষয়ের মন্ত্রিগোষ্ঠী। স্বাস্থ্য বীমা এবং জীবন বীমায় জিএসটি ছাড়ে নিয়ে গড়িমসি। ফের কি প্রতিবাদে সোচ্চার হবে তৃণমূল সহ বিরোধী শিবির? তৃতীয় মোদী সরকার গঠনের পর প্রথম বাজেট অধিবেশনেই 18% জিএসটির হার কমানোর দাবিতে সংসদে তৃণমূল প্রবল প্রতিবাদ করেছিল। আর এই দাবিতে আন্দোলনে নেমেছে অন্যান্য বিরোধী দলগুলিও। আরও একটা গুরুত্বপূর্ণ খবর, ক্রেডিট কার্ডে সুদের হারে আর কোনো ঊর্ধ্বসীমা থাকছে না।
ব্যাংক এবার থেকে নিজেদের ইচ্ছে মতো সুদ নিতে পারে, চাইলে 50% বেশি বা তারও বেশি। এতদিন যা ছিল সর্বোচ্চ 30%। 2008 সালে জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের নির্দেশে ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছিল। কমিশনে অভিযোগ জানায় একাধিক এনজিও। 30% নিয়ম বেঁধে দেয় কমিশন। নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় কয়েকটা বেসরকারি ব্যাংক। তারা যুক্তি দেয় যে সুদের হারে আপার লিমিট থাকে তাদের লাভের হাত পড়ছে। এরপরই ক্রেতা সুরক্ষা কমিশনের রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।